নমস্কার, আমি মানবেন্দ্র চক্রবর্তী বলছি, জাক্রোশ সভাপতি। একটা খুব দুর্ভাগ্যজনক খবর আজকে আপনাদেরকে শোনাবো যে গৌহাটি হাইকোর্টে 21 জুলাই 2026 ইংরাজিতে শ্রমিক কর্মচারীর প্রভিডেন্ট ফান্ড নিয়ে আদেশ জারি করা হয়। সেই আদেশটা কি সেটা আমি একটু পড়ে আসছি। প্রথমেই আপনাদের জানাতে চাই যে আমরা দীর্ঘদিন থেকে আইনি লড়াই সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই চালিয়ে যাচ্ছি। দীর্ঘ আন্দোলনের সময় আমাদের উপর লাঠিচার্জ হয়েছে, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, বারংবার আমাকে অ্যারেস্ট করা হয়েছে এবং শেষ পর্যন্ত এত অত্যাচার যে বিনা বেতনের প্রায় 28 মাস শ্রমিক কর্মচারীদের রেখে অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় যখন শ্রমিকরা মারা যাচ্ছিলেন, তখন লিকুইডেটর, সরকার দ্বারা নিয়ন্ত্রিত লিকুইডেটর কোয়ার্টার খালি করার আদেশ দেয়। তখন কিন্তু এই যে যারা বর্তমানে যে কেসের কথা বলছি, যারা এই কেস করেছিল, তখনও ওদের একটা কেস গুয়াহাটি হাইকোর্টে চলছিল। আমরা ওদেরকে বলেছিলাম যে আপনারা কোয়ার্টার খালি করার আদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিন এবং কোর্টকে জানান, তাহলে কোর্ট হয়তো আপনাদের কথা শুনবে এবং আমাদের বর্তমান বিপদ থেকে বাঁচাবে। ওরা কিন্তু কিছুই তখনও করে নাই এবং বাধ্য হয়ে আমরা দিল্লি হাইকোর্টে যেতে হয়েছে। আপনারা জানেন যে যেদিন রেল রুখো আন্দোলন আমরা করছিলাম, 5 গ্রামে আমাদের উপর বর্বরচিত লাঠিচার্জ হলো, কাঁদানে গ্যাস ছোড়া হলো, অনেক অ্যারেস্ট করা হলো। তখন এই যে দালাল প্রকৃতির লোকেরা গেইটে অ্যাটেন্ডেন্স কালেকশন করছিল, যাতে ওরা প্রমাণ করতে পারে এইসব ভেজালে ওরা ছিল না, এরা ডিউটিতে ছিল। একটু মনে করিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলছি, কারণ যুগে যুগে দালাল প্রকৃতির লোকের জন্য সাধারণ মানুষ নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, অধিকার হারাতে বাধ্য হয়েছে। আমরা দেখুন প্রথম থেকেই এনসিএলএটিতে লড়াই করেছি, তারপর এনসিএলটি, তারপরে এনসিএলএটি, তারপরে সুপ্রিম কোর্ট, তারপরে দিল্লি হাইকোর্ট, তারপরে আবার এনসিএলএটিতে প্রভিডেন্ট ফান্ডের জন্য আমরা আইনি লড়াই লড়েছি। সাথে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই চালিয়ে গেছি। অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন, যাদের এই সহযোগিতার জন্য, এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য আমরা ওদেরকে আমাদের সংগ্রামী স্যালুট জানাই। এবং আজও যারা এই সংগ্রামকে চালিয়ে যাওয়ার জন্য শক্তি প্রদান করছেন, তাদেরকেও আমরা আন্তরিকভাবে সংগ্রামী স্যালুট জানাই। এখন কথা হলো, আমরা যখন এতগুলো আইনি লড়াই লড়ে যাচ্ছি, তখন আমাদের এই কেসগুলোকে বারবার ধ্বংস করে দেওয়ার জন্য প্যারালাল ওয়েতে অন্য কোর্টে কেস দাখিল করা হয়েছে এবং ওই কেসগুলোকে হারিয়ে দিয়ে আমাদের কেসকে ড্যামেজ করার জন্য রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। কার ইশারায় করা হয়েছে? আমাদের প্রতিপক্ষের ইশারায় করা হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের কেসে কোর্টকে বলা হলো যে আমাদের কেসটা মিডিয়েশনে পাঠানো হোক, অথচ আমাদের কোনো প্রাথমিকভাবে কোনো ডিসকাশনই ওরা না করে এইভাবে পদক্ষেপ নিলেন। 2 নম্বর, আমাদের কেসের যেদিন ফাইনাল হিয়ারিং ছিল, সেই দিন ওদের একটা কেস হেরে গিয়ে আমাদের কেসের সঙ্গে এটাকে যুক্ত করে এটাকে ড্যামেজ করার চক্রান্ত হয়েছে। তারপর আমাদের কেস আবার যখন ফাইনাল হিয়ারিং আসলো, তখন আমাদের জাজ ট্রান্সফার হয়ে গেলেন, যিনি কঠিন অবস্থান নিয়েছিলেন যে এই কেসটা অতি সত্বর শুনানি করা হবে। তারপরে দেখা গেল ফার্স্ট হাফে উনি কোর্টে ছিলেন, সেকেন্ড হাফে আর কোর্টে আসলেন না। তারপর দেখা গেল যে আমাদের কেসটাকে লিস্টের একদম লাস্টে নিয়ে যাওয়া হয়, যাতে হিয়ারিং এর পিরিয়ডের ভিতরে কেসটা রিচ করতে না পারে। এইভাবেই চলছে। ওয়ার্স অন্যদিকে দেখুন, বারবার কেস করে হারিয়ে দেওয়া হচ্ছে, বারবার কেস করে হারিয়ে দেওয়া হচ্ছে। এবার অনেকদিন থেকে ওরা বলছিল যে তারা পাইলে আমরা পাইব, তারা পাইলে আমরা পাইব। এই বলতে বলতে আমাদের এনসিএলএটির অর্ডার আসলো, আমাদের কেসের অর্ডারে
মহামান্য এনসিএলটি বললেন যে 21 দিনের ভিতরে প্রভিডেন্ট ফান্ডের টাকা সুদ সমেত ঘুরিয়ে দিতে হবে। লিকুইডেটরকে সেই আদেশ দেওয়া হলো। যে লিকুইডেটর দুর্নীতির দায়ে মানে সাসপেন্ড হয়েছে, ওর লাইসেন্স বাজেয়াপ্ত হয়েছে, সেই লিকুইডেটরের পক্ষে ওরা ওপেন ভাবে ভিডিও দিয়ে সাপোর্ট করেছে। এই লিকুইডেটর বলেন নাকি লিকুইডেটর নাকি নির্দোষ, সেই সব ডকুমেন্ট আমাদের কাছে আছে। এবং তার যেহেতু দুর্নীতি পরায়ণ লিকুইডেটরের পক্ষে গিয়ে ওরা বক্তব্য দিয়েছে, ওরাও দুর্নীতি পরায়ণ, সেটার প্রমাণের অপেক্ষা রাখে না। যাই হোক, আমরা যখন এই কেসটা জিতলাম, 21 দিনের ভিতরে টাকা মিটিয়ে দেওয়ার আদেশ হলো, তখনই ওরা বাজারে নেমে একটা প্রপোগান্ডা তৈরি করলো যে আমরা 120 কোটি টাকা পেয়ে যাচ্ছি, লিকুইডেটর ব্যাংক থেকে টাকা নিয়ে আমাদেরকে দিয়ে দেবে, এই ধরনের একটা প্রপোগান্ডা করে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করলো। যেখানে আমাদের লার্নেড অ্যাডভোকেট বলেছিলেন 21 দিনের ভিতরে যদি টাকাটা না দেয় তাহলে আপনারা সুপ্রিম কোর্টে যেতে হবে, বিকজ এনসিএলএটির পরের অ্যাপিলেট অথরিটি হলো সুপ্রিম কোর্ট অ্যাজ পার আইবিসি কোড। তো যেতে হবে। তো ওরা ধরে নিয়েছিল যে এরা যদি সুপ্রিম কোর্টে চলে যায় তাহলে তো তাড়াতাড়ি কেসটা শেষ হয়ে যাবে, তাহলে আমরা এই মালিকের যে দালালি করছি, কোটি কোটি টাকার 900 ব্যবস্থা করে দিচ্ছি, সেটার কি হবে? তাই বাজারে ওরা এমনভাবে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করলো যে 120 কোটি টাকা এখনই দিয়ে দেবে এবং আপনাদের কোনো কেসে টেসে যাওয়ার দরকার নেই, এগুলো অনর্থক পয়সা নষ্ট হবে, এইসব বলে বিভ্রান্ত করলেন। এরপরে দেখা গেল যে আমরাও তখন দেখলাম যে সুপ্রিম কোর্টে যাওয়ার যে আইনি খরচা, সেই খরচা আমাদের যোগান দেওয়ার মতো ক্ষমতা নেই। আমরা বারবার আপিল করলাম যে সহায়তা করুন, কেউ আমাদের তখন এদের বিভ্রান্তের চক্রান্তে পড়ে সহায়তা করেননি, আমরাও তখন যেতে পারিনি। প্রকারান্তরে দেখা গেল ওরা গৌহাটি হাইকোর্টে আরেকটা কেস করে দিল, একটা এনসিএলএটি অর্ডার দিয়েছে পিএফ এর টাকা দিয়ে দেওয়া হোক 21 দিনের ভিতরে। প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্ট 499 লক্ষ টাকার নূতন রিভাইজ ক্লেম দাখিল করেছে, তারপরে গিয়ে আরেকটা কেস ঠুকে দেওয়া হলো, তাও কত টাকার জন্য? মাত্র 53 কোটি টাকার জন্য। কোথায় 499 আর কোথায় 53 কোটি? মিলিজুলি প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশ করে এই কেসটা দেওয়া হলো। আমরা তখনও বলেছি এই কেসটা শুধু বিভ্রান্তি করার জন্য দেওয়া হয়েছে এবং এই কেসের আওতায় মানে পরিবর্তে লক্ষ লক্ষ টাকা চাঁদা হিসাবে ওরা কালেকশন করে নিয়েছে, প্রায় 30-35 লক্ষ টাকা ওরা কালেকশন করে নিয়েছে। আর এদিকে ওরা সবাইকে বলছিল তারা ফাইলে আমরা ফাইনি, কিন্তু এইদিকে কোর্টে গিয়ে বলছে মহামান্য আদালত, যেহেতু আমরা ওই কেসগুলোতে পার্টি নই, দিল্লি হাইকোর্টে আমরা পার্টি নই, এনসিএলটিতে আমরা পার্টি নই, এনসিএলটিতে আমরা পার্টি নই, আমাদের এই কেসটা আপনি গ্রহণ করুন আর আমাদেরকে এই 53 কোটি টাকা দিয়ে দিলেই হবে। দেখুন কত বড় জালিয়াতি। যেখানে 499 লক্ষ টাকার আদেশ হয়েছিল সেখানে শুধু 53 কোটি, যার মধ্যে নগাঁও পেপার মিলের শ্রমিক কর্মচারীর কোনো ক্লেম জমা করে নাই। আরো সবচেয়ে বেশি বড় কথা হলো যে এদের এই যে ক্লেম, এই ক্লেমে প্রথম কিন্তু সবার নাম ছিল না, চালাকি করে সবার নাম ঢুকিয়ে দেওয়া হলো যাতে সবার যে ক্লেম আছে সেই ক্লেমটাকে একদম বিনা ইন্টারেস্টে তলানিতে আনা যায় এবং সবার লোকসান করে দেওয়া যায়। এই ধরনের গভীর চক্রান্ত, নীল নকশা যেভাবে করা হয়েছিল, শ্রমিক কর্মচারীর সমস্ত অধিকারকে নস্যাৎ করে দেওয়ার জন্য যে চক্রান্ত করে দেওয়া হয়েছিল, তা কিন্তু আমরা বারবার আপনাদেরকে জানিয়েছি, হুঁশিয়ারি দিয়েছি, এদের চক্রান্তে পড়বেন না। কারণ এরা এর আগেও প্রভিডেন্ট ফান্ডের স্ট্যাটাসকে জিরো করে দিয়েছে। ওরা লিখিয়ে নিয়েছে কাগজে যে আমাদের প্রভিডেন্ট ফান্ডে কোনো পাওনা নেই, আমরা আমাদের ব্যালেন্স জিরো, আমরা ভবিষ্যতেও কোনো কিছু দাবি করব না, লিখিয়ে নিয়ে হাইয়ার পেনশনের অ্যাপ্লাই করিয়ে দিয়েছে। আর এদিকে বলছে তারা পাইলে আমরা পাই, ওদিকে বলছে না 499 পরিবর্তে আমরা এইসব জানি না, আমাদের 53 কোটি টাকা দিলেই হবে। আর এদিকে আবার কোর্টকে বলছে মহামান্য আদালত, ওই কোর্টগুলোতে আমরা পার্টি নই, এত আমাদের বাঁচান। এই পরিস্থিতিতে বারে বারে এরা আমাদের সমস্ত অধিকার ধ্বংস করার চক্রান্ত করেছে এবং খুব
চিন্তা করে দেখুন, যখনই আমাদের কেস ফাইনাল হিয়ারিং এ যায় তার আগেই একটা কেস হারিয়ে দেয়, যাতে এই কেসের অর্ডার দিয়ে অন্য কেসকে প্রভাবিত করা যায়। আমরা দেখুন দীর্ঘদিন থেকে লড়াই করে যাচ্ছি, আমরা চুল পরিমাণেরও দায়িত্ব থেকে আমরা সরে যাইনি। আমরা কোয়ার্টারের উপরে স্টে অর্ডার এনেছি, সমস্ত ভ্যাকেশনের উপরে স্টে অর্ডার এনেছি, সমস্ত ধরনের নৈতিকতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, যে কেসগুলো একদম ফাইনাল স্টেজে গিয়েও আমরা হাইয়ার পেনশনের জন্য অ্যাপ্লাই করেছি উইথ প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্সে দেখিয়ে, এবং সেইটার জন্য আমরা বর্তমানে চেষ্টা চালিয়ে। যাই হোক, তখনকার সময় আছে 2024-এ 3 ডিসেম্বর 2024-এ যখন এনসিএলটি অর্ডার দিল আমাদের সমস্ত প্রভিডেন্ট ফান্ড সুদ সমেত দেওয়া হোক, তখন কিন্তু আমরা সুপ্রিম যখন দিল না, তখন এইসব চক্রান্তকারীদের কুচক্রান্তের জন্য আমরা সুপ্রিম কোর্টে যেতে পারলাম না। 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, 24, 25, 26 শেষ হতে চলেছে। 2 বছরের জন্য আমাদের যে ন্যায্য পাওনাটা সেটা বাক্সবন্দি হয়ে রইল। এদিকে ওরা আরেকটা কেস ঢুকে দিল। আমরা যতবারই কেসটা সমাপ্তির রাস্তায় নিয়ে গেছি ততবারই বাধা তৈরি করা হয়েছে। কখনো মিডিয়েশনে পাঠিয়ে দেওয়া হয়, কখনো জাজ ট্রান্সফার হয়ে যান, কখনো লিস্টের নিচে দিকে আনা হয়, কখনো ওরা কেস হারিয়ে দিয়ে মানে প্রবলেম ক্রিয়েট করে, কখনো এভাবেও করা হয়েছে যে এসসিসি মিটিং, স্টেক হোল্ডার কনসালটেশন কমিটি, স্টেক হোল্ডার কনসালটেশন কমিটির মিটিংয়ে বলা হয়েছে যা সব প্রক্রিয়া লিকুইডেশনের জন্য করা হয়েছে সবকিছু সঠিক হয়েছে, এগ্রিড, যিনি আমাদের প্রতিনিধি হয়ে ওখানে গেছে উনি এগ্রি করে এসেছেন। এগুলো মানে চক্রান্ত করে যাতে ওই দিল্লি হাইকোর্টের কেসটাকে যেভাবেই হোক হারিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করা হয়েছে। কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে আছে। আমরা সৎভাবে, নিষ্ঠাভাবে, সিনসিয়ারলি, ডেডিকেটলি কাজ করে যাচ্ছি, যার জন্য আজ পর্যন্ত আমাদের কেসের কোনো ক্ষতি কেউ করতে পারেনি, এবং আমরা সেই কেসে যে সুবিচার পাবো সেটা আমরা হলফ করে বলতে পারি এবং বিশ্বাস রাখি। কারণ আমাদের কেসের যেসব যুক্তি আমরা তৈরি করেছি সেই যুক্তি আর কোনো কোর্টে করাই হয়নি, কারণ ওরা হারার জন্য কেস করে, মালিকের হয়ে কেস করে, জেতার জন্য নয়, শ্রমিকের অধিকার আদায় করার জন্য নয়। যাই হোক, 2 বছর কেটে গেল এই একটা কেসের অজুহাতে। এখন যারা 120 কোটি টাকা পাবেন বলে ওদের বিভ্রান্তিত হয়েছিলেন, ওরা যখন চাপ সৃষ্টি করলো এখন 120 কোটি টাকা কেন দেওয়া হচ্ছে না, তখন এই কেস দেখানো হয়েছে, আমরা কেস করেছি এবং কেসে বলা হচ্ছে উই আর ইন রাইট ডাইরেকশন, অতি সত্বর আমাদের জাজমেন্ট হয়ে যাবে। তারপরে গিয়ে 21 জুলাই এই কেসের জাজমেন্ট হলো। কি হলো জাজমেন্টে? জাজ কি বললেন? অনারেবল জাজ অফ দি গুয়াহাটি হাইকোর্ট বললেন যে কাছার পেপার প্রজেক্ট ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ ইউনিয়ন পিটিশনার নাম্বার 1 এন্ড পিটিশন নাম্বার 3 কাছার পেপার মিল মজদুর সংঘ, এই 2 ইউনিয়নে কি করেছে, কোন ওরা যে ট্রেড ইউনিয়ন করছে বা ওরা যে শ্রমিকের হয়ে রিপ্রেজেন্টেশন দিচ্ছে সেইটার কোনো প্রমাণ ওরা কেসে জমা করে নাই। কোর্ট বলছেন নাথিং হ্যাজ বিন প্লেসড অন রেকর্ড টু শো দ্যাট দি পিটিশনার 1 মানে এই যে ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ এন্ড পিটিশনার 3 মজদুর সংঘ, কাছার পেপার মিল মজদুর সংঘ আর রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন অর দে হ্যাভ বিন ইস্যুড সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, মানে ওদের কোনো রেজিস্ট্রেশনই জমা করেনি, মানে নাই যে এরা যে শ্রমিকের প্রতিনিধিত্ব করছে তার জন্য যে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন চাই সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কোর্টে ওরা দাখিল করে নাই বা করতে পারে নাই। তারপরে আরেকটা জায়গায় বলা হয়েছে যে যেহেতু মহামান্য আদালত বললেন যে 19/6/2025 ইংরাজিতে ওরাই একটা অ্যাফিডেভিট দাখিল করেছে, করে বলছে দিল্লি হাইকোর্টে আমাদের কেস চলছে এবং সেই অন্য একটা কেস চলছে, সেই কেস মতে আমাদের এই অর্ডার হয়েছে,
প্রভিডেন্ট ফান্ডেড অ্যামাউন্ট যে টাকাটা অলরেডি জমা হয়েছিল সেই টাকার রিলিজ করার অর্ডার হয়েছে, বাকিগুলো হয় নাই। এই 53 কোটি আমরা পাই, আমাদেরকে দেওয়া হোক। এই দিল্লি হাইকোর্টের কেসটা ওরা মেনশন করে ওদের এই 53 কোটি টাকাতে নামিয়ে আনার চেষ্টা করেছিল। এখন জাজ সেই কথাতে ধরেছেন, ধরে বলছেন যেহেতু দিল্লি হাইকোর্টে একটা কেস পেন্ডিং বিফোর দি অনারেবল লার্নেড দিল্লি হাইকোর্ট, সেই হেতু আরেকটা কেস করার বা শোনার কোনো রাস্তাই নেই। এখন একটা কেস অলরেডি চলছে সেই ইস্যুর উপরে, আরো অনেকগুলি ইস্যু নেই, যার মধ্যে এই ইস্যুটাও আছে, সেখানে আরেকটা কেস করার কোনো যুক্তিকতা নেই। ইট ইজ কল্ড রেস জুডিকেটা। An issue already raised before a court is pending or under adjudication cannot be heard or be judged by another court. It is rule of law. মানে আপনাদের সময় নষ্ট করার জন্য, আপনাদের চান্দা হরপ করার জন্য, লাখ লাখ টাকা কামানোর জন্য, আর ওইদিকে মালিকের গোলামি করার জন্য এই জিনিসটা করা হলো। আমরা 2 বছর আগে যদি সুপ্রিম কোর্টে চলে যেতাম, এতদিনে আমাদের কেস সম্পূর্ণভাবে মীমাংসা হয়ে যেত, আমরা সমস্ত টাকা পেয়ে যেতাম। সেই রাস্তাটা ওরা বিভ্রান্ত সৃষ্টি করে করতে দিল না, মানুষকে ভুল বুঝিয়ে মানুষের মন পরিবর্তন করে দিয়েছিল। ওরা জিরো ব্যালেন্স করিয়ে সবার প্রভিডেন্ট ফান্ড জিরো করিয়ে দিয়েছে। ওরা গ্র্যাচুইটির পয়সা কমানোর জন্য বারবার চেষ্টা করেছে। আমরা লড়াই করে সমস্ত গ্র্যাচুইটির পয়সা আদায় করেছে, এবং সেটা আপনারা জানেন, যারা 4% বলছিল, পরে গিয়ে এটা 4% থেকে অনেক বেশি আপনারা পেয়েছেন। এই হলো দালালদের চরিত্র। যাই হোক, এই যে হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্ট ক্লিয়ারলি লিখে দিয়েছেন 1062/2020 পেন্ডিং বিফোর দি লার্নেড দিল্লি হাইকোর্ট filed by another union in the name and style of Kachar Paper Project Workers Union is under adjudication. সেখানে এই কোর্ট আর কোনো কিছু ইন্টারফেয়ার করবে না। আবার বলেছেন কোর্ট, খালি দিল্লি হাইকোর্টের, শুধু দিল্লি হাইকোর্টে নয়, যে কেসটা আমরা এনসিএলটিতে করেছিলাম, জিতেছিলাম, যে কেসের পরিবর্তে এনসিএলটি বলেছিলেন 21 দিনের ভিতরে পিএফ এর টাকা সুদ সমেত ফিরিয়ে দেওয়া হোক, সেইটার এক্সিকিউশনের কেস এনসিএলটিতে চলছে। কোর্ট সেটাও বলেছেন it would not only interfere with the proceeding presently pending before the learned NCLT New Delhi, but would also be contrary to the provisions of Insolvency and Bankruptcy Code 2016. This is the order. বলছে যে কেসটা অলরেডি মীমাংসার পথে, যে কেসটা অলরেডি এনসিএলটি ডিসাইড করেছে এবং এনসিএলটিতে বর্তমানে চলছে, সেখানে আমরা ইন্টারফিয়ার করতেই পারি না, এবং ইট উইল গো এগেইনস্ট দি ল অফ ইনসলভেন্সি এন্ড ব্যাংক্রাপসি কোড 2016. দিস ইজ দি অর্ডার। এক দেখুন, এদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই, ওরা দেখাতে পারেনি, ওরা ট্রেড ইউনিয়ন করছে যে সেটার কোনো প্রমাণ নেই, ওরা প্রতিনিধিত্ব করার কোনো অধিকারও নেই। 2 নম্বর, ওরা দিল্লি হাইকোর্টের কথা মেনশন করেছে নিজের মুখে, এবং কোর্ট ধরেছে যে দিল্লি হাইকোর্টে কেস পেন্ডিং থাকা অবস্থায় কেন আসা হলো এখানে। 3 নম্বর, ওরা এনসিএলটির কেস যে অর্ডার হয়ে গেছে এনসিএলটিতে, সেটা কোর্ট ধরেছে, এবং কোর্ট ধরে বলছে যে কেসটা অলরেডি আন্ডার অ্যাডজুডিকেশন, সেখানে হাইকোর্ট ইন্টারফেয়ার কিভাবে করবে, করতে পারবে না। তাহলে কি হয়েছে? কেস স্ট্যান্ড ডিসমিস। এই দেখুন লেখা আছে, কেস স্ট্যান্ড ডিসমিস, খারিজ করে দিয়েছে মহামান্য আদালত। এই সব মানে কারণে ওদের কেস খারিজ করে দিয়েছে। এখন আসুন, এই যে আরেকটা কেস, সেম চক্রান্তকারীদের ইশারায় আরেকটা কেস করা হয়েছিল, করা হয়েছে অফিসার এন্ড সুপারভাইজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ওখানে কোর্ট আরো মারাত্মক কমেন্ট করেছে। যে ওখানে কোর্ট কি বলছেন? কোর্ট বলছেন যে সেম পিটিশনার আরো একটা রিট পিটিশন করেছিলেন 6330 of 2019 সিকিং সেম রিলিফ। ওই যে কেসটা হারিয়ে দিয়ে আমাদের কেসটাকে ড্যামেজ করার চেষ্টা হয়েছিল, সেই কেসের কথা কোর্ট আবার রেফার করেছে। বলছে সেইটাতে 9/2/2024 কোর্ট অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে
যে এই ইস্যু নিয়ে, প্রভিডেন্ট ফান্ডের ইস্যু নিয়ে কোর্টে আর কোনোদিন আসা যাবে না, কেন দে শুড গো টু দি পিএফ ডিপার্টমেন্ট ফর পারসুইং দেয়ার ইস্যু। এবং এটা শোনার আর কোনো রাস্তা এই করেছিল, সেটা 6330/2019 কেসের অর্ডারে 9/2/2024 এসেছিল, ডাইরেকশন দেওয়া হয়েছিল। এই অর্ডারটাকে লুকিয়ে আরেকটা কেস সেই ইস্যুতে কোর্ট কি শুনবে? দিস ইজ অলসো কামস আন্ডার দি প্রসিজিওর অফ রেস জুডিকেটার। এখন কারা এইভাবে সময় নষ্ট করছে, কারা এইভাবে বিভ্রান্ত তৈরি করা করছে? ওই সময় 6330 যখন হেরেছিল ওরা, ওদেরকে কিন্তু ওদের মেম্বাররাই বলেছিলেন যে আপনারা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করুন। আমরা ওদেরকে ডেকেছিলাম, ইনভাইট করেছিলাম, আসুন একসাথে ডিসকাস করি, প্রবলেম সলভ করার চেষ্টা করি, আমরা আপনাদের পাশে আসি। না ওরা ওদের মেম্বারের কথা শুনলো, না ওরা আমাদের আমন্ত্রণ স্বীকার করলো। ওরা বলল আমরা আসবো না। ওরা বলছে না তো, ওদের মালিক বলাচ্ছে তোমরা যাবে না, ওদের সঙ্গে মিললে তোমাদের তেল পানি বন্ধ করে দেব। এখন ধান খাইছো মুরগি যেই ভাই কই, যার ধান খেয়েছে মুরগি সেই ঘরেই থাকতে হবে, সেই গন্ডির ভিতরে থাকতে হবে, আর সেইভাবেই চলতে হবে। এখন শ্রমিকের যে লক্ষ লক্ষ টাকা রক্ত জল করা অর্থ উপার্জন, যা বেতন থেকে কেটে নিয়ে জমা করে নাই, এত বড় দুর্নীতি ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত একটি সংস্থা সংগঠিত হওয়ার পরও সুবিচারের জন্য যারা লড়াই চালিয়ে যাচ্ছে, এদের বিরুদ্ধে কুৎসা রাটিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে সমস্ত শ্রমিক কর্মচারীর অধিকারকে ধ্বংস করার চক্রান্তে যারা লিপ্ত, এরা কি ক্ষমার যোগ্য? এদেরকে কি আপনারা চাঁদা দিয়ে সবের ক্ষতি করার জন্য চেষ্টা করবেন? আপনারা তো কিছু লোক আমরা দেখেছি ওদেরকে চাঁদা দিয়েছেন সবার পেটে লাথি মারার জন্য, আপনারা ওদেরকেও চাঁদা দিয়েছেন। আমরা আপনাদেরকে দোষী না, কেননা আপনারা হয়তো বিভ্রান্ত হয়েছেন। কিন্তু কোথায় আছে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তারে তৃণ সমদয়। যে অন্যায় করে আর যে অন্যায়ের সঙ্গে থাকে তারা সমান পাপী, ভুললে চলবে না। এই যে লড়াইটা চলছে, এই লড়াইটা শুধু আমাদের নয়, আমাদের পরিবার বর্গের, আমাদের সন্তান সন্ততির জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি ওদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য। এবং সেই লড়াইয়ে যারা আমাদের বিপক্ষে গিয়ে এই ধরনের চক্রান্ত করছে, এরা ক্ষমার যোগ্য নয়। এখন দেখুন তো, এই যে 120 কোটি টাকাও হলো না, এখন 53 কোটি টাকাও হলো না, এটা পোড়ানো হয়েছে, কিছুই দেওয়ার ইচ্ছা নাই, যার জন্য এইসব করানো হয়েছে। এইদিকে আবার প্রভিডেন্ট ফান্ড জিরো ব্যালেন্স করিয়ে দেওয়া হয়েছে। এখন মানুষগুলো যাবে কোথায়? দিল্লি হাইকোর্টের রেজাল্ট তো বেনিফিশিয়ারি লিস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এবং আমরা হাইয়ার পেনশনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, ব্যালেন্স দেখিয়ে যারা আমরা অ্যাপ্লাই করেছি, সেটাও বেনিফিশিয়ারি লিস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাকিদেরকে যে বিভ্রান্ত করে যাদের জীবনের সমস্ত সঞ্চয় ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত চলছে, সেটার সমাধান কিভাবে হবে সবাই মিলে আপনারা চিন্তা করুন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা গড়ায় গন্ডায় সমস্ত অধিকার সুদ সমেত আদায় করবই, এক চুলও আমরা এখান থেকে সরব না। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমে দিনী, এই পলিসি আমরা মাথায় রেখে কাজ করে যাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি আমরা এই লড়াই সততার সঙ্গে লড়ে যাচ্ছি, এবং লড়াই আমরা জিতবই। যে যতই কুচক্রান্ত করুক, সৎ পথে নিষ্ঠা ভরে যদি লড়াই আপনি চালিয়ে যান, সে লড়াই হারার লড়াই নয়, সে লড়াই জিতার লড়াই। আমাদের হারানোর কিছুই নেই, জয় করার জন্য আছে সারা পৃথিবী। সেই মানসিকতা নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, নো কম্প্রোমাইজ। আমরা লড়াই চালিয়েছি, আমরা সমস্ত দাবি দাবা একটার পর একটা আদায় করেছি, করে যাচ্ছি। বাকিগুলো শুধু আসলে আদায় করব। নিশ্চিন্ত থাকুন, যারা এই লড়াইয়ে আমাদের সঙ্গে আছেন এরা সম্পূর্ণভাবে প্রোটেকশন পাবেন। নিশ্চিন্ত থাকুন, আপনার প্রমাণ পেয়ে যাচ্ছেন একটা একটা করে, এবং ভবিষ্যতেও পাবেন। যারা আমাদের সঙ্গে লড়াই করতে এখনো আসেননি, এরা নিজেদের লড়াই নিজেরা করুন, না হলে আপনাদের সর্বস্ব শেষ করে দেবে ওরা।
এখন আরো চক্রান্ত করছে, এখন কোথায় যাবে, মানে আরো ডিলে করে দেওয়ার জন্য আরো কি কি কাজ করবে সেটা আমরা জানি না। যাই হোক, এই যে দেখুন 2টা কেসই ডিসমিস হয়ে গেল, কত টাকার লোকসান হলো, কত মানুষের অধিকার নষ্ট হলো, তার জবাব কি আপনারা নেবেন? আমরা লড়েছি, লড়ে যাচ্ছি, লড়ে যাব, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমাদের যুদ্ধ, আইনি যুদ্ধ, গণতান্ত্রিক যুদ্ধ অবিরত চলবে, যতক্ষণ পর্যন্ত সমস্ত অধিকার আমরা আদায় করছি না। আমরা কড়ায় গন্ডায় সমস্ত পয়সা হিসাব করে সুদে আসলে আদায় করব, এই আমাদের দৃঢ় বিশ্বাস। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সৎভাবে থাকুন, নিষ্ঠা ভরে থাকুন, চক্রান্তকারীদের চক্রান্তে পা দেবেন না। আমরা আছি, আমরা থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ন্যায় যুদ্ধে সামিল হয়ে নিজের অধিকার রক্ষা করুন। বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ।